এই ক্লাসে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করি। কোনগুলো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে আমরা কিভাবে এগুলোকে সলভ করতে পারি এ নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য প্রথমেই দেখে নিই যে হোয়াট ইজ অ্যান এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো এমন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটাকে কোনো একটা ফাংশনের ডিফারেনশিয়াল হিসাবে লেখা যাবে। কোনো একটা ফাংশনের ডিফারেনশিয়াল হিসাবে যদি ইকুয়েশনটাকে লেখা যায় তাহলে এটাকে আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলি। ফর এক্সাম্পল, আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নেই, ঠিক আছে? তো এই ডিফারেন্সে আমরা এক কাজ করি, এটাকে একটু সিম্পলিফাই করে নিই। জাস্ট ব্র্যাকেটগুলো তুলে দিলাম, সিম্পলিফাই করলাম। এবার আমরা যে টার্মগুলো একটু রিঅ্যারেঞ্জ করলাম, ঠিক আছে? টার্মগুলো একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম। এবার দেখো, ফার্স্ট দুটো টার্মকে আমরা লিখতে পারি ডি অব এক্স স্কোয়ার ওয়াই। কীভাবে? যে ডি অব এক্স স্কোয়ার ওয়াই কী হবে যদি আমরা ডিফারেন্সিয়াল এটা করি যদি, তাহলে এক্স স্কোয়ার ডি ওয়াই হবে, এরপরে ওয়াইটা থাকবে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়াল হলে 2x dx। কাজে ফার্স্ট দুইটা টার্মকে আমরা ডি অব এক্স স্কোয়ার ওয়াই লিখতে পারি। আর পরের দুটো টার্ম তো ইজি, ডি অব 3x একটা, আর একটা ডি অব 2y স্কোয়ার। যদি আমরা ডি নেই তাহলে কত হবে? 4y dy। তাহলে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এই ফর্মে লিখলাম। এবার এটাকে সবটাকে একটা ডির ভিতরে নিয়ে আসি, তাহলে এই ফর্মে বানাই। এবার আমরা করব কি, ডির ভিতরে যদি পুরোটাকে নিয়ে আসতে পারি আমাদের লাভ হবে। আমরা ইন্টিগ্রেট করলেই রেজাল্ট পেয়ে যাবো। আমরা ইন্টিগ্রেট করছি, দেখো ইন্টিগ্রেট করলেই আমরা রেজাল্ট পাচ্ছি। ভিতরে যেটা আছে, ডির পেটে যেটা আছে, দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা ডি অফ সাম ফাংশন হিসাবে লিখতে পারি তাহলে তার সলিউশন করা আমাদের পক্ষে খুব ইজি। এই জন্যই এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের এত ডিমান্ড। ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এক্সাক্ট হয়, কেন এক্সাক্ট বলা হয়? কারণ ইট ইজ দি এক্সাক্ট ডিফারেনশিয়াল অফ সামথিং, এই জন্য এটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। এর মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডি অফ সাম ফাংশন হিসাবে লেখা যাবে, এবং যদি লেখা যায় কি লাভ হয় আমরা এক্ষুনি দেখলাম যে এটাকে ইন্টিগ্রেট করলে সঙ্গে সঙ্গে আমরা রেজাল্ট পেয়ে যাই। সো দিস টাইপ অফ ইকুয়েশন ইজ কল্ড এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে একটা ইকুয়েশন নিলাম, এটার দেখো কি চেহারা আছে, ফাংশন অফ এক্স ওয়াই সঙ্গে ডিএক্স প্লাস ফাংশন অফ সাম আদার ফাংশন অফ এক্স ওয়াই সঙ্গে ডিওয়াই ইকুয়াল টু 0। তো দিস ইজ দি জেনারেল ফর্ম অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এখন কিভাবে বুঝবো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কোনো ফাংশনের এক্সাক্ট ডিফারেনশিয়াল হিসাবে কি লেখা যাবে, মানে হোয়েদার ইট ইজ অ্যান এক্সাক্ট ইকুয়েশন অর নট? কীভাবে বুঝবো? কিছু খুব ছোট খুব সোজা ইকুয়েশন হলে চোখের দেখায় মানে বাই ইন্সপেকশন বুঝতে পারবে। যেমন এটাও একটু ভালো করে লক্ষ্য করলে বাই ইন্সপেকশন বোঝা যাবে। কিন্তু বড় খুব কমপ্লেক্স চেহারা ডিফারেনশিয়াল ইকুয়েশন হলে বাই ইন্সপেকশন বোঝা একটু কঠিন, ঠিক আছে? ওয়েদার ইট ক্যান বি রিটেন অ্যাজ এ পারফেক্ট ডিফারেনশিয়াল অফ সাম ফাংশন, এটা বোঝা একটু চাপ হয়ে যাবে যদি খুব কমপ্লেক্স চেহারার হয়। তো সেক্ষেত্রে আমরা বুঝবো কী করে যে ওয়েদার ইট ইজ এক্সাক্ট অর নট? তো তার জন্য আমরা দেখি কিভাবে বুঝতে পারি। আমরা এই যে মানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, মানে mdx প্লাস ndy, এটা যদি কিছুর মানে এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় কোনো একটা ফাংশনের, তাহলে এটাকে এভাবে লেখা যাবে। এই জায়গাটাকে আমরা ডি অফ সাম ফাংশন লিখতে পারবো যদি এক্সাক্ট হয়, ঠিক আছে? আচ্ছা, তো সেক্ষেত্রে এর মানে যেহেতু mdx প্লাস ndy ইকুয়াল টু 0, এটাকে আবার লিখছি ডি অফ এফ হিসাবে, এর মানে df ইকুয়াল টু 0। তো এক্ষুনি যেটা দেখালাম, এরপরে আমরা ইন্টিগ্রেট করলে এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট পেয়ে যাব, সলিউশন হয়ে গেল। কাজেই এই পুরোটা জিনিস ডিপেন্ড করছে ওয়েদার আমরা mdx প্লাস ndyকে ডি অফ এফ হিসাবে লিখতে পারবো কি না। তো তারই উত্তর খুঁজার চেষ্টা করছি, কীভাবে বুঝবো আমরা লিখতে পারবো বা লিখতে পারবো না। এক কথায় কীভাবে বুঝবো এটা এক্স্যাক্ট বা এটা এক্স্যাক্ট না। তো তার জন্য আমরা টোটাল যে ডিফারেন্সিয়াল তার একটা রুলে যাই, এই যে ডিএফ
এটা একটা টোটাল ডিফারেন্সিয়াল একটা রুল। ডিএফকে আমরা এইভাবে, আমরা হয়তো অনেকেই জানি, ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই এভাবে লিখতে পারি যখন এফ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এভাবে আমরা লিখতে পারি। তো ডিএফকে আবার আমরা এভাবে লিখলাম। আবার ডিএফ ইকুয়াল টু এখানে বলা আছে এম ডি এক্স প্লাস এন ডিওয়াই। এর মানে আমরা যদি দুটো কম্পেয়ার করি, এই দুটো যদি কম্পেয়ার করি, একদিকে ডিএফ হলো এম ডি এক্স প্লাস এন ডিওয়াই, আরেকদিকে ডিএফ হলো ডেল এফ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই। এবার এই দুটো যদি কম্পেয়ার করি তাহলে আমরা বলতে পারবো এম হলো ডেল এফ ডেল এক্স আর এন হলো ডেল এফ ডেল ওয়াই। ঠিক আছে, তাহলে এম এন পেলাম। এবার এই যে ডেল এফ ডেল এক্সকে আমরা ওয়াই রেসপেক্টে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি আর ওইটাকে যদি এক্সের রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা এই রেজাল্ট পাবো। একটা ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল এম ডেল ওয়াই, আর ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। এবার এই যে ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স আর ডেল স্কোয়ার এফ ডেল এক্স ডেল ওয়াই এই দুটো সমান ফর স্মুথ ফাংশন। ঠিক আছে, এখানে আবার স্মুথ ফাংশন নিয়ে অনেক কিছু বলার আছে, এগুলোতে আমি এখন এই ভিডিওতে যাচ্ছি না। আমরা ধরে নেব এগুলো সমান। ঠিক আছে, কোথায় সমান হয়, এগুলোর আনসার হলো ফর স্মুথ ফাংশন এই দুটো সমান হয়। তো এই দুটো যদি সমান হয় আর মানে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স এই দুটো সমান। তাহলে দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে একজ্যাক্ট ধরে, একজ্যাক্ট মানে এটাকে ধরে নিয়েছি আমরা ডি অফ এফ হিসাবে লেখা যাবে, একজ্যাক্ট ধরে আমরা এটা পেয়েছি। এর মানে একজ্যাক্ট হলে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান হবে। দিস ইজ দি কন্ডিশন ফর একজ্যাক্টনেস। ঠিক আছে, একজ্যাক্ট যদি হয় তাহলে এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে। আবার যদি এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ সমান হয় তাহলে ভেক্টর ক্যালকুলাসের রুল অনুযায়ী, আমি এই রুলটাতে ডিটেলসে যাচ্ছি না, এই দুটো যদি পার্শিয়াল ডেরিভেটিভ সমান হয় তাহলে এম ডি এক্স প্লাস এন ডিওয়াইকে ডিএফ হিসাবে লেখা যাবে। এর মানে এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ যদি সমান হয় তাহলে একজ্যাক্ট হবে। তাহলে দেখো একবার একজ্যাক্ট হলে পার্শিয়াল ডেরিভেটিভগুলো সমান হয়, আবার পার্শিয়াল ডেরিভেটিভগুলো সমান হলে এটা একজ্যাক্ট হয়। কাজেই দিস ইজ দি কন্ডিশন ফর একজ্যাক্টনেস, এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ সমান হতে হবে। দিস ইজ দি কন্ডিশন ফর একজ্যাক্টনেস। বাট মনে রাখবে এটা কিন্তু একজ্যাক্টের ডেফিনেশন না, দিস ইজ দি কন্ডিশন ফর একজ্যাক্টনেস। একজ্যাক্টের ডেফিনেশন বললে আমাদের বলা উচিত যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কোনো একটা ফাংশনের একজ্যাক্ট ডিফারেন্সিয়াল হিসাবে লেখা যায় তাকে বলে একজ্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটা যেটা বলছি এটারই দেখো স্ক্রিনে দেখালাম যে হোয়াই ইট ইজ একজ্যাক্ট। কেন এটাকে একজ্যাক্ট বলা হয়? কারণ বিকজ দি লেফট হ্যান্ড সাইড ইজ এক্স্যাক্টলি দি ডিফারেন্সিয়াল অফ এ ফাংশন এফ। কোনো একটা ফাংশনের একজ্যাক্ট ডিফারেন্সিয়াল হিসাবে লেফট হ্যান্ড সাইডকে লেখা যায় বলেই এটাকে একজ্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হয়। এবং লেখলে কি লাভ হয় আমাদের? লেখলে লাভ হয় এটা যখন ডিএফ হবে তখন যেহেতু এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো, এর মানে ডিএফ জিরো, ইন্টিগ্রেশন করলেই এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দিস ইজ দি সলিউশন। এই হলো আমাদের লাভ, এবং এই জন্যই একজ্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের খুব ডিমান্ড। একজ্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলে এটার সলিউশন খুব ইজি হয়ে যায় আমাদের কাছে। আচ্ছা, এবার একটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্ক্রিনে দেখতে পাচ্ছি। এবার বাই ইন্সপেকশন, এটার জন্য খুব বেশি অঙ্কের দরকার নেই, বাই ইন্সপেকশনই আমরা দেখতে পাচ্ছি। দেখো এটাকে লেখা যায় ডি অফ এক্স ওয়াই হিসাবে। ডি অফ এক্স ওয়াই মানে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স, কাজেই লেফট হ্যান্ড সাইডটাকে ডি অফ এক্স ওয়াই হিসাবে লেখা যায়। এবার ডি অফ এক্স ওয়াই হিসাবে লেখলে কী লাভ হলো? এবার ইন্টিগ্রেশন করলেই আমরা লিখতে পারবো সলিউশন ইজ এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, কাজেই যে ইকুয়েশনগুলিকে ডি অফ সাম ডিফারেন্সিয়াল ডি অফ সামথিং সাম ফাংশন হিসাবে লেখা যায়, এগুলোর সলিউশন আমাদের কাছে খুব ইজি হয়ে যায়। আরেকটা দেখলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখো এটাকে কিন্তু শত চেষ্টা করেও মানে ডি অফ সামথিং হিসাবে লিখতে পারবে না। এই জন্য এটাকে আমরা খুব ইজিলি দু লাইনেই সলভ করা সম্ভব হচ্ছে না, কারণ এটাকে আমরা কিন্তু ডি অফ সামথিং হিসাবে লিখতে পারবো না। তোমরা চেষ্টা করে দেখতে পারো, কোনোভাবেই এটা মেলানো যাবে না। ঠিক আছে, কিন্তু ডি অফ এক্স ওয়াই হিসাবে ডি অফ মানে সাম ফাংশন হিসাবে যদি লিখতে পারতাম তাহলে কিন্তু 2-3 লাইনে আমাদের সলিউশন হয়ে যেত। সো দিস ইজ দি অ্যাডভান্টেজ অফ এক্স্যাক্টনেস। এক্স্যাক্ট হলে এই হলো আমাদের সুবিধা। আমরা এক্স্যাক্ট ইকুয়েশনের আরও কয়েকটা এক্সাম্পল দেখি। আমরা ধরো এই ইকুয়েশনটা নিলাম, এটা আমরা
বাই ইন্সপেকশন, ঠিক আছে, আমরা যদি বাই ইন্সপেকশন এটাকে ভেরিফাই করতে নাও চাই, আমরা অ্যাকর্ডিং টু রুল ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স দুটো বের করলে আমরা বুঝে যাব ইট ইজ এক্স্যাক্ট। ঠিক আছে, তো বুঝলাম এটা এক্স্যাক্ট ইকুয়েশন। এবার সলভ করব কিভাবে? এক্স্যাক্ট ইকুয়েশন সলভ করার ওয়েল এস্টাবলিশড মেথড আছে। ঠিক আছে, আমি এই মেথডে আপাতত যাচ্ছি না, আমি দেখাচ্ছি যে বাই ইন্সপেকশন কীভাবে, চোখে দেখে কিভাবে সলভ করতে পারবে, আমি এই মেথডটা দেখাচ্ছি। দেখো, এটাই সলিউশনটা আমি এখানে দেখাচ্ছি, পরে আমরা ডিসকাস করছি কি করলাম। আমি দেখো এটাকে জাস্ট সিম্পলিফাই করলাম, এই ইকুয়েশনটাকে আমরা জাস্ট এইভাবে লিখলাম। ঠিক আছে, এরপরে করলাম কি, দেখো ফার্স্ট টার্মটাকে ডি অফ এক্স স্কোয়ার লেখা যাবে, পরের দুটো টার্মকে দেখো ডি অফ এক্স ওয়াই লেখা যাবে, আর এই লাস্ট টার্মটাকে ডি অফ ওয়াই কিউব লেখা যাবে। এবার ডিটা সামনে নিয়ে এলাম, ডি অফ এত লেখা গেল পুরো ইকুয়েশনটাকে। এবার ইন্টিগ্রেশন করলে দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভেরি ইজি সলিউশন হয়ে গেল। কেন এত তাড়াতাড়ি হলো? কারণ ইট ইজ এক্স্যাক্ট। নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি, এটাও যদি আমরা ভেরিফাই করে দেখি যে ইট ইজ এক্স্যাক্ট, কারণ এই দুটো পার্শিয়াল ডেরিভেটিভ দেখো সমান। বাই ইন্সপেকশন যদি সলভ করতে চাই, দিস ইজ দি সলিউশন। কি করলাম? কিছু না, প্রথমে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে ফার্স্ট টার্মটাকে দেখো ডি অফ এক্স কিউব লেখা যায়, পরের দুটো টার্মকে আমরা 2 কমন নেওয়ার পরে ডি অফ এক্স ওয়াই লিখতে পারি, আর লাস্ট টার্মটাকে ডি অফ ওয়াই টু দি পাওয়ার 4 লেখা যাচ্ছে। এবার তো সব পুরোটাকে একটা ইয়ের মধ্যে নিয়ে আসলাম, ডি অফ দিস, এবার ইন্টিগ্রেট করলে দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট, কাজেই ভেরি ইজি সলিউশন। বাই ইন্সপেকশন, শুধু চোখে দেখে টার্মগুলো রিঅ্যারেঞ্জ করে আমরা কিন্তু সলিউশন করে ফেলছি। আরেকটা এক্সাম্পল নিলাম, এটাও আমরা ট্র্যাক করে দেখলাম যে দিস ইজ এক্স্যাক্ট, দুটো পার্শিয়াল ডেরিভেটিভ সমান। এবার সলিউশনের জন্য আমরা এই স্টেপগুলো ফলো যদি করি, দেখো জাস্ট প্রথমে সিম্পলিফাই করলাম, এরপরে কি করলাম, রিঅ্যারেঞ্জ করলাম। এই যে 1 নাম্বার আর 3 নাম্বার টার্মটা একসাথে আনলাম, আর 2 আর 4 নাম্বার একসাথে রাখলাম। এবার এই দুটো টার্মকে দেখো ডি অফ ওয়াই সাইন এক্স লেখা যায়। কেন লেখা যায় ভেরিফাই করে দেখো, প্রথমে সাইন এক্স রেখে দিলে ওয়াই এর ডিফারেন্সিয়াল নিলে ডি ওয়াই, তাহলে সাইন এক্স ডি ওয়াই পেয়ে গেলাম। এরপরে ওয়াই রেখে দাও, সাইন এক্সের ডিফারেন্সিয়াল হলো কস এক্স ডি এক্স, তাহলে এই দুটো পেয়ে গেলাম। কাজে এটাকে ডি অফ সাইন এক্স লেখা যায়, বাকি দুটোকে ডি অফ এত লেখা যায়। এবার পুরোটাকে একটার ভিতরে ডি এর ভিতরে নিয়ে এলাম, ইন্টিগ্রেট করলে দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভেরি ইজি সলিউশন। আরেকটা নেই, এটাও চেক করে দেখলাম দিস ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দুটো সমান হয়। তার জন্য আমরা টার্মগুলো আগের মতোই প্রথমে সিম্পলিফাই করলাম, টার্মগুলো একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম, প্রথমটার সাথে 3 নাম্বারটা আনলাম, 2 আর 4 একসাথে রাখলাম। এবার প্রথম দুটোকে লেখা যায় ডি অফ এক্স স্কোয়ার ওয়াই, এই দুটোকে লেখা যায় ডি অফ ওয়াই স্কোয়ার এক্স। এবার একটা ডির ভিতরে নিয়ে এলাম, ইন্টিগ্রেশন করলাম, দিস ইকুয়াল টু কনস্ট্যান্ট, সলিউশন হয়ে গেল। সেমভাবে এটাও সলিউশন, আমরা সলিউশন এখানে আর কেউ দেখাইনি, যে এটাও খুব ইজিলি সলভ করা যাবে, বিকজ দে আর অল এক্স্যাক্ট, দে আর অল এক্স্যাক্ট। এক্স্যাক্ট হলে আমাদের সলিউশনটা একটু ইজি হয়ে যায়, আমাদের বাই ইন্সপেকশনও করে নিতে পারি। এছাড়া ওয়েল এস্টাবলিশড মেথড আছে, যে মেথডটা আমি এখানে ডিসকাস করছি না, কারণ এই ভিডিওর মেইন উদ্দেশ্য হলো আমার এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলো এবং কেন এদিকগুলোকে এক্স্যাক্ট বলা হয়, এই জিনিসটা ডিসকাস করাই আমার মেইন উদ্দেশ্য। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা হয়, মানে আমরা যে উত্তর পাই হোয়াট ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বলা হয় যে ইকুয়েশনের ক্ষেত্রে পার্শিয়াল ডেরিভেটিভগুলো সমান, এগুলো এক্সাক্ট। দিস ইজ দি কন্ডিশন ফর এক্সাক্টনেস, দিস ইজ নট দি ডেফিনেশন অফ এক্সাক্ট ইকুয়েশন। আচ্ছা, নেক্সট আমরা যেটা অলরেডি দেখলাম যে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু 0 যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়, পরের স্টেপে আমরা ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 লিখতে পারি, এরপরে ইন্টিগ্রেট করলে আমরা সলিউশন পেয়ে যাচ্ছি। তো যে ইকুয়েশনকে ডি অফ সাম ফাংশন হিসাবে লেখা যায়, এটা খুব ইজিলি আমরা সলভ করতে পারি, এটা নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে। এবার এই ইকুয়েশনটা দেখি, এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স ইকুয়াল টু 0, এটাকে দেখো আমরা ডি অফ সামথিং কিন্তু লেখা যাচ্ছে না, তুমি কিছুতেই এটাকে ডি অফ সামথিং হিসাবে লিখতে পারবে না, লেখা যাবে না। চেষ্টা করে তোমরা ভেবে দেখতে পারো, চেষ্টা করে দেখতে পারো যে ডি অফ সামথিং এক্স্যাক্টলি এই ফর্মে এটাকে লেখা যাচ্ছে না। আমরা এক কাজ করি, আমরা তাকে 1/x স্কোয়ার দিয়ে এই ইকুয়েশনটার দুইও দিক মাল্টিপ্লাই করে দিই 1/x স্কোয়ার দিয়ে। এতে কি লাভ হবে? এতে লাভ হবে, দেখো আমরা দেখছি কি লাভ হয়। আমরা পরের স্টেপে এটাকে একটু সিম্পলিফাই করলাম,
রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে গেল, আর এদিকে লেফট হ্যান্ড সাইডটাকে একটু সিম্পলিফাই করে লিখলাম। এবার দেখো লেফট হ্যান্ড সাইডটা হলো ডি অব ওয়াই বাই এক্স। লেফট হ্যান্ড সাইডটা কিন্তু ডি অব ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্সের যে ডেরিভেটিভের ডেফিনেশন অ্যাপ্লাই করলে নিচে এক্স স্কোয়ার, এরপরে উপরে এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডি এক্স। কাজেই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা ডি অব ওয়াই বাই এক্স লিখতে পারি। এবার তো ইজি হয়ে গেল, ইন্টিগ্রেট করলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। দিস ইজ দি সলিউশন। কাজেই এই ইকুয়েশনটা দেখো এক্স্যাক্ট কিন্তু ছিল না, এটা কিন্তু ডি অফ সামথিং হিসাবে লেখা যাওয়ার মতন লেখার মতো না, কিন্তু আমরা কি করেছি, এটাকে এক্স্যাক্ট বানিয়েছি। কিভাবে বানিয়েছি? 1/x স্কোয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে এটাকে আমরা এক্স্যাক্ট বানিয়েছি। তো এর মানে কিছু একটা দিয়ে আমরা মাল্টিপ্লাই করে এটাকে এক্স্যাক্ট বানিয়েছি। তো যেটা দিয়ে মাল্টিপ্লাই করলাম এটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে হোয়াট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো যে an integrating factor is a function that is multiplied with a differential equation to make it exact. একটা ইকুয়েশনকে এক্স্যাক্ট বানানোর জন্য আমরা যদি কোনো একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে ওই ফ্যাক্টরটাকে বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।